শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই নেটওয়ার্ক হসপিটাল। দর্শক, রোগ ব্যাধি বলতে আমরা সাধারণত এমন কিছু কি বুঝি যেটি আমাদেরকে খুব তাড়াতাড়ি বা ইনস্ট্যান্ট যেই ইলনেস সেটাকেই বোঝায়, কিন্তু কখনো কখনো এমনও হতে পারে যে এই অসুখগুলো আমরা নীরবে বয়ে চলছি, কিন্তু একটা সময় সেটি আরও গভীরতর কোনো সংকটের জন্ম দিচ্ছে। আজকে আমরা সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় শারীরিক স্থূলতা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওবেসিটি। ওবেসিটিকে সারা পৃথিবীতে গণ্য করা হচ্ছে নীরব প্যান্ডেমিক হিসেবে। আমরা আজকে আলোচনা করব এই শারীরিক স্থূলতা বা ওবেসিটির কারণ কি এবং কেন এটি একটি সারা পৃথিবীতে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মঞ্জুর শওকত। তিনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা এবং শিক্ষার সাথে যুক্ত আছেন। তিনি ক্লিনিক্যাল লেকচারার, ইম্পেরিয়াল কলেজ, লন্ডন। ডক্টর মঞ্জুর শওকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, এবং তার পাশাপাশি চ্যানেল 24কে যারা আমাকে ইনভাইট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা খুব কৃতজ্ঞ যে আপনি অল্প সময়ের জন্য দেশে এসেছেন, কিন্তু এর ভিতরে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য বাংলাদেশ। জি, আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো আজকে সেটি ওবেসিটি বা শারীরিক স্থূলতা। যেটা এই সমস্যাটা সারা পৃথিবীতে কতখানি ব্যাপক, কেন এটাকে পৃথিবীব্যাপী একটি হেলথ হ্যাজার্ড অথবা স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা? দেখুন, আপনি যখন ওবেসিটি নিয়ে যখন যে কথা প্রথমে স্টার্ট করেছিলেন যে প্যান্ডেমিক is actually, this is a pandemic, people are actually ignoring this pandemic. আমরা একটা বেশ বড় প্যান্ডেমিক কোভিডকে কাটিয়ে উঠেছি আমরা। কোভিড থেকে অলমোস্ট পৃথিবী অনেকটা সেফার আছে, কিন্তু ওবেসিটি ইজ এ বিগ প্রবলেম, সাচ এ বিগ প্রবলেম। আমি ফর এক্সাম্পল আমার ইউকের ডেটা আমার কাছে আছে, বাংলাদেশের ইনফ্যাক্ট আমি বাংলাদেশে ওবেসিটি প্রবলেমটা কত বড় বা কত বিশাল আকার আছে ওই ফ্যাক্টস ফিগার আমি আপনাকে বলতে পারছি না, বাট আমি ইউকের কনটেক্সটে বলছি। এবং সেটা ধরুন ইউকের সাথে অন্য ডেভেলপড কান্ট্রি অথবা ডেভেলপিং কান্ট্রি খুব একটা তফাৎ হবে না। ধরুন ফর এক্সাম্পল ইন দ্য ইউকে আপনার ওবেসিটি যখন সমস্যা শুরু হয়েছিল সেটা অনেক আগে থেকে আপনার অ্যাড্রেস করেছিল। 1980-এর আগেও দেখা দিয়েছিল এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। ওবেসিটি মাইট বি এ বিগ প্রবলেম। তখন এই বিগ প্রবলেমকে ট্যাকেল করার জন্য ইন দ্য ইউকে ইন 1980 লো ফ্যাট লো ক্যালোরি ডায়েট স্টার্ট হয়েছিল ইন দ্য ইউকে। মানে মানুষ যাতে তার ওবেসিটি প্রবলেমটা না দেখা দেয়। যখন লো ফ্যাট লো ক্যালোরি ডায়েট 1980-তে যখন চালু হয়েছিল, ওই সময়টাতে অনলি 7% পিপল ইন দ্য ইউকে হ্যাভিং ওবেসিটি প্রবলেম। মাত্র 7% লোক ওবেসিটি প্রবলেম নিয়ে তখন ইউকেতে ছিল, এবং ওই প্রবলেম নিয়ে ছিল অনলি 7%. Now, if you look at the UK this year, or for the last few years, 1 in 3 adult people in the UK having obesity problem. 1 in 3. প্রতি 3 জনে একজনের প্রতি 3 জনে অ্যাডাল্ট যারা আছে, প্রতি 3 জনে একজনের ওবেসিটি প্রবলেম আছে। এবং যারা অ্যাডাল্ট আছে 3 out of 4 having overweight problem. 3 out of 4 overweight problem. এখন যদি বাচ্চাদের দিকে যদি আমরা আসি, 1 in 4 every 4 children by their 11th birthday they have got obesity problem. 1 in 2 children in the UK on their 11th birthday they have got overweight problem. এখন আপনি যে কথাটি দিয়ে আপনি শুরু করছেন, খুব সুন্দর একটি টার্ম আপনি মেনশন করেছেন, প্যান্ডেমিক। সো আপনি দেখেন ওবেসিটির যে এই যে লিঙ্কটা যেটা আছে, যে দেশে ইউকের মতো দেশে যদি 3 out of 4 adult people are living with obesity problem, that actually link with the different kind of diseases. For example, from high blood pressure, diabetes, heart attack, stroke, cancers, they all link to the obesity. All the diseases have linked to the obesity. So তার মানে something is not working well. এখন কেউ প্রশ্ন করছেন, এই যে লো ফ্যাট লো ক্যালোরি ডায়েট কি, ইজ ইট এ রাইট অ্যাপ্রোচ?
আপনি দেখুন, আপনি যদি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে বসেন, সেটা যার মাঝে এইটা, আপনি যদি বাংলাদেশি বলেন, এশিয়ান বলেন, বা ওয়েস্টার্ন কান্ট্রি মানুষদের সাথে কথা বলেন, একটা সামাজিক আড্ডায় কথা বলুন, আমরা দেখতে পাই কি কোনো না কোনো অবস্থায় চলে আসছে যে খাওয়ার নিয়ে আসছে, আমি কি খাবো, আমার কোনটা খেলে আমি হেলদি ওয়েট মেনটেন করব, কোনটা খেলে আমি বেটার লাইফ লিড করতে, সব সময় কিন্তু আপনার এই আলোচনাগুলো থাকছে। আনফর্চুনেটলি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এই যে ওবেসিটি যে বিগ প্রবলেম যেটা বলেছি, লো ফ্যাট লো ক্যালোরি ডায়েট ইজ অ্যাবসোলিউটলি এ রং কনসেপ্ট। আচ্ছা, যে কারণে আমি বলেছি 7% পিপল ইন দ্য ইউকে 1980 লিভিং উইথ ওবেসিটি প্রবলেম, নাও 1 in 3। সেটা তার মানে আমরা বলতে পারছি 30%-এর উপরে চলে গেছে, অথবা 25%-এর, মানে বয়স ভিত্তিক আর কি সেটি। তাহলে আমরা ওই প্রসঙ্গে আসবো যে নিশ্চয়ই তাহলে কোনো না কোনো জায়গায় স্ট্র্যাটেজিতে কোনো একটা অসুবিধা ছিল। হ্যাঁ, অবশ্যই স্ট্র্যাটেজিতে, এবং যেভাবে আমরা, ফর এক্সাম্পল, আমরা যেভাবে অ্যাডভাইস করছি সব সারা পৃথিবীর যুগে, যেভাবে কোন খাবারটি খেলে আপনার হার্ট ঠিক থাকবে, কোন খাবারটি খেলে আপনার কিডনি ঠিক থাকবে, কোন খাবারটি খেলে আপনি স্ট্রোক প্রিভেনশন করতে পারবেন। আনফর্চুনেটলি উই আর নট হ্যাভ দ্য রাইট কনসেপ্ট or right approach. ওকে, আমরা ওই প্রসঙ্গে আসবো, কারণ এটা একটা গুরুতর বিষয় একদিক থেকে। কারণ আমরা কোনো একটা জায়গা থেকে, এক্সপার্ট জায়গা থেকে শুনছি, আবার এক্সপার্ট যারা তারাও নিশ্চয়ই কোনো না কোনো সোর্স থেকে সেটি নিয়েছেন, অবশ্যই একটা রিসার্চ বেসড একটা ভিত্তি আছে, কিন্তু এখন এসে আমরা হয়তো দেখছি যে সেটা আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম সেই জায়গাটায় পৌঁছায়নি। কিন্তু তার আগে আমরা ওবেসিটি নিয়ে আরও একটু বেসিক যে আলোচনা সেটি এগিয়ে নিতে চাই। প্রথমত বলা হয়েছে শারীরিক স্থূলত্ব, এটি আপনি কিছু স্ট্যাটিস্টিক্স দিলেন, পরিসংখ্যান, যেখানে আমরা বুঝতে পারছি যে একটা ব্যাপক সংখ্যক মানুষ আসলে আক্রান্ত হয়েছে এখানে। এবং বাংলাদেশেও আমরা সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও আমরা শুধু পর্যবেক্ষণ থেকে বুঝতে পারি যে ট্রেন্ড ইজ হায়ার, আগের তুলনায় বাড়ছে। প্রথমেই আমাদের একটু জেনে নেওয়া দরকার শারীরিক স্থূলত্ব কি আসলে, কারণ কখন আমরা এটাকে বলবো এটা শারীরিক স্থূলতা, এটা আদর্শ এবং এটি তার চেয়ে কম। আমার মনে হয় এখন মোটামুটি যারা এডুকেটেড অথবা হেলথ কনশাস লোকজন যারা আছেন, তারা একটি টার্ম সম্ভবত শুনেছেন, বিএমআই ইন্ডেক্সের দ্বারা আসলে we divide what is healthy weight, what is overweight, and what is obesity. There are three things. তিনটা দিন। BMI টা হচ্ছে বডি মাস ইনডেক্স, যেটা না, এই কারো যদি সেটা ফ্রি, কেউ যদি তার ওবেসিটি টেস্ট করতে চায়, সে কি ওবেসিটিতে আছে নাকি আপনার ওভারওয়েট আছে নাকি হেলদি রেঞ্জে আছে, সেটি গুগলে কেউ যদি ঢুকে BMI ক্যালকুলেটর, obviously they will get some source of British source অথবা আরও অন্য দেশের সোর্স থাকবে, সেটি একটা মানুষের ওয়েট, হাইট এবং তার বয়সের সাথে এটা ক্যালকুলেটর জেনারেটর। ইউ ক্যান ফাইন্ড ইউর ওন, আর ইউ ইন হেলদি রেঞ্জ ইন ওয়েট অথবা ওভারওয়েট, অথবা আপনার ওবেসিটি প্রবলেম আছে কিনা। এটিকে হচ্ছে 18 থেকে 24 পর্যন্ত 9, কারো BMI যদি 18 থেকে লেস দেন 25, তাহলে এটাকে আমরা বলি যে হেলদি রেঞ্জ, আচ্ছা, ওয়েট ইজ হেলদি। কারো যদি 25 থেকে বিলো 30 এই BMI যদি কারো থাকে, তাদেরকে বলা হয় ওভারওয়েট। আর কারো BMI যদি 30 বা তার উপরে থাকে, তাকে আমরা বলে থাকি যে ওবেসিটি, বা সিম্পলি যদি আপনি বলেন যে ফ্যাট। আচ্ছা, সো এটি আপনার পৃথিবীর যে দেশে এখন দেখছেন না কেন, এটা আপনি ডেভেলপিং কান্ট্রিতে বলছেন বা ডেভেলপ কান্ট্রিতে বলছেন, ইট ইজ এ ভেরি সিম্পল থিং। মিলিয়নস অর আই উড সে বিলিয়নস পিপল ডু নট হ্যাভ দ্যাট সিম্পল কনসেপ্ট, কোনটা হেলদি ওয়েট, কোনটা ওভারওয়েট অ্যান্ড কোনটা ওবেসিটি প্রবলেম। আমার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছে সেটি। তাহলে একটা বিষয় হচ্ছে যে একজন মানুষের উচ্চতা, যেটা তার সাথে তার ওজনের যেই সম্পর্ক এবং তার পাশাপাশি বয়স, তার বয়স, এই তিনটা জিনিসকে মিলিয়ে একটা বিশেষ হিসেব আছে, সেই হিসেব অনুযায়ী তার BMI ক্যালকুলেট করা হয়। এবং সেটার জন্য যেটি বললেন যে অনলাইনে এখন অনেকেই দেখে নিতে পারেন, ক্যালকুলেট করা যায়। সিম্পলি যদি কেউ যদি গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে BMI ক্যালকুলেটর যদি দেয়, সেটা auto generated. If you put down your age and then your তার পাশাপাশি যদি ওয়েট এবং হাইট জানা থাকে, you'll in a few seconds you'll get the result. And I think this is something very useful. এক্স্যাক্টলি। তাহলে এটি আমাদের যারা আজকে দর্শক, তাদের জন্য আমাদের একটা আহ্বান থাকলো যে আপনারা যার BMI
সেটি আপনারা অবশ্যই মেপে নেবেন এবং সেই অনুযায়ী তাহলে আপনি যে রেঞ্জগুলো বললেন বা ওখানেও আরও তথ্য থাকবে, সেটি মানুষ ইন্টারনেটের একটা ভালো ব্যবহার হোক যে আমার স্বাস্থ্য ঠিক আছে কিনা, আমি ওবেসিটিতে আছি কিনা সেটি জেনে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে ওবেসিটির যেই আপনি কিছুটা বলে দিয়েছেন যে ওবেসিটি ইটসেলফ কেন বেশি ওজন অথবা আমার শারীরিক স্থূলত্ব সেটি কেন আমার শরীরের জন্য ক্ষতিকর, সেটি আপনি বলেছেন যে বিশেষত ক্যান্সার হোক অথবা ডায়াবেটিস হোক, হার্ট ডিজিজ হোক, এগুলো সব কিছুর ঝুঁকি বাড়িয়ে দেয় ওবেসিটি। এই প্রসঙ্গে একটা প্রশ্ন হচ্ছে যে যারা এরকম ওবেসিটিতে থাকেন তাদের সবারই কি এই ধরনের অসুখ বিসুখ হওয়ার ঝুঁকি থাকে, নাকি এর সাথে আরও কিছু ফ্যাক্টর আছে যেটি এই অসুখগুলোর দিকে তাদেরকে নিতে পারে অথবা কখনো কখনো সেখান থেকে ফিরে আসে? দ্যাটস আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। আপনি ধরেন যে আপনি যেটি প্রশ্ন করেছেন, ধরুন কারো হাই ব্লাড প্রেশার হলো, হাই ব্লাড প্রেশারের জন্য অনেকগুলো ঝুঁকি থাকে, বা কারো হার্ট অ্যাটাক হলো, বা কারো স্ট্রোক হলো, বা কারো কিডনি ডিজিজ হলো, বা কারো ক্যান্সার হলো, প্রত্যেকটি নট এ সিঙ্গেল ফ্যাক্টর, not a single factor, but obesity problem is plays a big role. এখন আপনি যদি দেখছেন, আপনি খেয়াল করে দেখবেন সারা পৃথিবী জুড়ে ফিমেলদের মাঝে ব্রেস্ট ক্যান্সার বাড়ছে, এবং obesity is strongly linked, smoking is strongly linked. আগে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখা যেত, একটা সময় ছিল যে আমি ব্রিটেনের কথা বলছি, আমি মেল স্মোকারের সংখ্যা বেশি ছিল, এখন আপনার ফিমেল স্মোকারের সংখ্যা বেড়ে যাচ্ছে ব্রিটেনে, এবং এই ফিমেল স্মোকারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার ইজ অলসো ওবেসিটি। সো অনেকগুলো ফ্যাক্টর থাকে। আপনি যদি হার্ট অ্যাটাকের কথা যদি বলে থাকেন, কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড সুগার থাকে, তার পাশাপাশি যদি তার ওবেসিটি প্রবলেম থাকে, দ্যাটস এভরি রিস্ক ফ্যাক্টরস অ্যাকচুয়ালি পুটিং দ্য পেশেন্ট ইজ হায়ার রিস্ক। সেটাই, তাহলে বলা যায় ওই প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরেরই আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে, আলাদা আলাদা আছে, এবং তার মধ্যে ওবেসিটি যেটা স্থূলত্ব সেটি একটি বড় রোল প্লে করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই সারা পৃথিবীতে। এবং ফর এক্সাম্পল দেখুন, আপনি যে রিস্ক ফ্যাক্টর, আমাদের বাংলাদেশে প্রচুর মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। আমরা প্রায় খবরে দেখে থাকি, নিউজ পড়ে থাকি যে ইয়াং মানুষদের মাঝে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, অনেকের আর্লিয়ার এজে হার্ট অ্যাটাক হচ্ছে বা স্ট্রোক হচ্ছে। আপনি যদি খুবই খুব সূক্ষ্মভাবে যদি আপনি পর্যবেক্ষণ করে থাকেন এবং একটি কোশ্চেন জিজ্ঞাসা করে থাকেন কাউকে, তাহলে বাংলাদেশে কেন এত হার্ট অ্যাটাক বা স্ট্রোক কেন এত বেড়েছে, কেন এত তাড়াতাড়ি হচ্ছে মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যেটির কথাই বলছি। এখন দেখুন, পুয়ারলি ম্যানেজ ডায়াবেটিস, কারো যদি যে বিগ বার্ডেন অফ ডায়াবেটিস ইন দ্য কান্ট্রি, পুয়ারলি ম্যানেজ ডায়াবেটিস, কারো ডায়াবেটিক হলো, ডায়াবেটিসটা যদি পুয়ারলি ম্যানেজড হয়, কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, তাকে যদি পুয়ারলি ম্যানেজ হয়, স্পেশালি ডায়াবেটিস যদি আপনার ফর এক্সাম্পল 43 মিলিমোল থেকে 47, দিস ইজ প্রি ডায়াবেটিক, ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি ইজ ট্রিটেড এজ লাইক ডায়াবেটিক, অ্যান্ড HbA1c একটা লং টার্ম ব্লাড সুগারের রেজাল্টের কথা বলছি। দেখুন, শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক ডেভেলপিং কান্ট্রিজ, ইভেন স্টিল ইন দ্য ডেভেলপ কান্ট্রিজ, দিস বিগ প্রবলেম যে প্রি ডায়াবেটিক যে কন্ডিশনটা, এবং এইটাকে প্রপারলি ম্যানেজ করা যাচ্ছে না, এবং ওই যে আপনার সাইলেন্ট ডায়াবেটিস হয়ে আছে, এটা কিন্তু ডায়াবেটিস ওয়ান অফ দ্য টার্গেট অর্গানস হচ্ছে হার্ট, কিডনি অ্যান্ড ব্রেন। সো আপনি দেখছেন যে দেখুন, ডায়াবেটিক ম্যালট্রিটেড হচ্ছে, কোলেস্টেরল ম্যালট্রিটেড হচ্ছে, যতটুকু আপনার কোলেস্টেরলকে ট্রিট করা দরকার, দেখা যাচ্ছে পেশেন্ট বলছে যে আমি যে রোসোভাস্টেটিন স্ট্যাটিন জাতীয় ওষুধ খাচ্ছি, আমার একটু শরীর ব্যথা করছে, আমাকে ডোজটা কমিয়ে দেন। আসলে যখন কোলেস্টেরল ম্যানেজ করার ক্ষেত্র আসবে, তখন কিন্তু উই স্টার্ট উইথ দ্য হাই ডোজেস। এবং আপনার এবং ভেরি ইন্টারেস্টিং একটা আপনার এ কথা যেহেতু এসছে, ভেরি ইন্টারেস্টিং একটা আমাদের একটা রিসার্চের ইম্পিরিয়াল লেড একটা রিসার্চের কথা বলছি। দেখুন, বাংলাদেশে প্রচুর মানুষ স্ট্যাটিন খাচ্ছে। কিসের জন্য খাচ্ছে? তাদের হাই আপনার কোলেস্টেরল আছে। এবং ভেরি ইন্টারেস্টিং, আমরা যে রিসার্চ করেছি 3টি গ্রুপ অফ পেশেন্ট, কারণ স্ট্যাটিন যারা খায় তারা বলছে যে তাদের মাসেল ব্যথা করছে, শরীর ব্যথা করছে। তখন হলো কি,
3টি গ্রুপ অফ পেশেন্টকে আমরা ভাগ করে, পেশেন্ট এবং ভলেন্টিয়ার নিয়ে আমরা ভাগ করে আমরা রিসার্চে যেটা দেখলাম, একটি গ্রুপ হচ্ছে তারা স্ট্যাটিন খাচ্ছে, আরেকটি গ্রুপ হচ্ছে প্লেসিবো। ইউ আন্ডারস্ট্যান্ড, এটি আসলে স্ট্যাটিন না, মানে চর্বি কমানোর ঔষধ না, ওটাকে অন্য একটা প্লেসিবো ড্রাগ দিচ্ছে, যেটার স্ট্যাটিন চর্বিকে কমানো কোনো ভূমিকা নেয়। আরেকটি হচ্ছে নসিবো এফেক্ট, সেখানে কোনো কিছুই দেওয়া হলো না। ইন্টারেস্টিংলি আওয়ার রিসার্চ শোড, যারা স্ট্যাটিনে আপনার খাচ্ছেন এবং তাদের কিছু তো সাইড এফেক্ট, একটুখানি শরীর মাসেল ব্যথা হবে, তাদেরও যেমন আছে, যাদের প্লেসিবো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই রকম কিছু শরীর ব্যথা থাকে, মাসেল পেইন থাকে। এবং যারা টোটালি স্ট্যাটিন, দিস ইজ ওয়ান অফ আওয়ার রিসার্চ, ইটস ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিং, যারা ওই ওষুধটি মানে কোনো কিছু প্লেসিবো না, কিছু নেই, তারাও কমপ্লেন করছে তার এরকম পেইন হচ্ছে। তার মানে হচ্ছে হয়তোবা তার এইজিং বা অন্য কোনো কারণে, অথবা রিমেটিক কারণে, অথবা অন্য কোনো কারণে, অথবা মাসেল স্টিফনেসের কারণে, অন্য কোনো কারণ হচ্ছে, সেই কারণে তারা করছেন কি, তারা বন্ধ করে দিচ্ছেন স্ট্যাটিন উইদাউট আমার। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং, যেটিকে আমরা বলে থাকি যে নোসিভো এফেক্ট। সো আপনার দেখুন যে অবিসিটি, আপনার দেখুন আপনার অবিসিটিকে আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, যেটা আমি ডায়াবেটিসের কথা বলছি, ওভার টাইম ইউর ব্লাড যে আর্টারিগুলো, যে রক্তনালীগুলো আছে, বিল্ড আপ উইথ হাই ফ্যাটস, এবং এটা ব্লাড প্রেশারকে বাড়াবে, এটা স্ট্রোকের ঝুঁকি বাড়াবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেবে। ডক্টর মঞ্জুর শওকত, ফিরে আসছি আপনার কাছে। আমরা শারীরিক স্থূলত্ব যেটা, সেটির বিপদ নিয়ে কথা বললাম, যে কি কি সমস্যা তৈরি করে, কিন্তু এর কারণগুলো আসলে কি কি কারণে আমাদের শারীরিক স্থূলত্ব হতে পারে? কারণ এটি চমৎকার একটি প্রশ্ন, কারণ ওবেসিটি নিয়ে আমরা যখন কথা বলছি, আমরা যদি কারণটাই না জানতে পারি, তাহলে হাউ উড উই অ্যাড্রেস দিস প্রবলেম? সেটা আপনার কিছু কারণ আছে যেগুলো হচ্ছে নন মডিফায়েবল, আপনার কোনো কিছু করতে পারবেন না। ফর এক্সাম্পল, কোনো জেনেটিক কারণে যদি ইউ আর এ জেনেটিক সায়েন্টিস্ট, জেনেটিক কারণে যদি কোনো ওবেসিটির কারণ থাকে, অ্যাট দ্য মোমেন্ট it is very difficult to treat that obesity problem. You understand, you know better than me with this regard. And যদি কারো জেনেটিক, it is non-modifiable. কারো যদি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেগুলো কারো ওবেসিটি হওয়ার জন্য, ফর এক্সাম্পল ডায়েট প্লেজ এ বিগ রোল। খাবারটা আপনি কী সিলেক্ট করছেন, এবং খাওয়ার নিয়ে কত রকমের কনফিউশন, কত ধরনের ডিসকাশন। আমার কাছে মনে হয় যে এখন আপনি সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে ইট ইজ এ বিগ টপিক ফর ডিসকাশন। একটি হচ্ছে ডায়েট, আরেকটি হচ্ছে যে ল্যাক অফ অ্যাক্টিভিটিস। আপনি ফর এক্সাম্পল, আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের লাইফস্টাইল যেটা ছিল, আমাদেরকে স্কুল শেষে বা স্কুলে যেতে হতো, অনেক দৌড়াদৌড়ি, অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হতো। তারপরে আপনার স্কুল শেষে আবার তাও স্পোর্টিং বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হতো। তখন কিন্তু ডিভাইসগুলো যেগুলো ছিল না, এবং কোনো মোবাইল ফোন ছিল না, আইপ্যাড ছিল না, এনি কাইন্ড অফ ডিভাইস ছিল না, যে কারণে একটা বাচ্চা কিন্তু শরীরে বসে একটা আপনার কোনো রকম অ্যাক্টিভিটিস নেয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেয়, সে বসে বসে এগুলো খেলছে, এবং এগুলো একটা বিগ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এটি তার ওবেসিটি করছে না, তার কনসেন্ট্রেশনটাকে কিন্তু ডাইভার্ট করছে। এটি হচ্ছে যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তারপর কিছু কিছু ডিজিজের কারণে কিন্তু আপনার ওবেসিটি আপনার বেড়ে যেতে পারে। ফর এক্সাম্পল, কেউ যদি স্টেরয়েড ওষুধ রেগুলার খাচ্ছেন, তাদের কিন্তু এই প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা। So these are the common risk factors. যেটা আমাদেরকে অবিস বা শারীরিকভাবে স্থূল করে দিতে পারে। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটি আসি, যে খুবই মডিফায়েবল যে ফ্যাক্টর কথা বলেছেন, যেটি চাইলে আমরা পরিমার্জন করতে পারি, আমাদের জীবনে পরিবর্তন করতে পারি, যেটি বলছি মডিফায়েবল, এবং চাইলে যে আপনার পরিবর্তন মডিফাই করা যায়, এবং মডিফাইতে কিন্তু ভালো রেজাল্ট দেয়। সেটাই কীভাবে রেজাল্ট, আমি আপনাকে একটা রিয়েল টাইম একটা রিসার্চের আমি রেফার করছি। আমাদের ইম্পেরিয়াল হেলথ কেয়ার NHS ট্রাস্টের আমাদের যে ওবেসিটি যে সার্ভিসটা আছে, স্যাট প্রো ক্লিনিক আমরা যেটাকে বলে থাকি,
এটিতে এই যে রিসার্চগুলো যে আমাদের যে কন্টিনিউয়াস ওবেসিটিতে ইম্পেরিয়র ইজ প্লেইং এ বিগ রোল ইন ওবেসিটি রিসার্চ, এবং আমরা শুধু মনে করতাম যে শুধুমাত্র যে আপনার খাবারটাই যে ওবেসিটির কারণ, আমাদের হরমোন কিন্তু প্লেইং যে বিগ রোল। অনেকে হয়তো বা জানেন না, অনেকে হয়তো বা কখনো শুনেনি কিসিপেপটিন নামে একটি হরমোন আছে। এই কিসিপেপটিনটা আপনার আমাদের ব্রেইনকে কীভাবে আমাদের বডি ওয়েটকে খাবারের জন্য ড্রাইভ করছে, ইউ নিড টু ইট মোর। এবং এই হরমোনাল মেকানিজম যখন কিসিপেপটিন যে হরমোন, আমি যখন রিস্ক ফ্যাক্টর বলছি আমি হরমোনটার কথা বলতে ভুলে গেছি। আপনার কিসিপেপটিন ইজ প্লেইং এ বিগ রোল। তো আমাদের স্যাট্রো ক্লিনিকে আমরা যেটি দেখেছি এভিডেন্স, আপনার অনেক পেশেন্ট ওবেসিটি প্রবলেমে থাকার কারণে তাদের হয়তো বা কারো হাই ব্লাড প্রেশার হয়েছে, কারো ডায়াবেটিস হয়ে আপনার ম্যাটফর্মিন যা ওরাল যে ডায়াবেটিক ট্রিট করার ওষুধ দ্বারা কন্ট্রোল হচ্ছে না, তারা ইনসুলিনে গিয়েছেন। যখনই তার আপনার ওবেসিটি প্রবলেমটা আপনার যখন ট্রিট করা হলো, এবং ট্রিট করার পর দেখা গেলো যে যারা ইনসুলিনে ছিলেন তাদের ইনসুলিন লাগছে না, অনেকে হাই ব্লাড প্রেশারে ওষুধে ছিলেন, ওবেসিটি ট্রিট করার কারণে তাদের ব্লাড প্রেশারের ওষুধ লাগছে না। আমি আর সবসময় একটা ধারণা ছিল, আমরা ভেরি অফটেন উই টেল পেশেন্টস, ইউজ টু টেল পেশেন্ট, আপনার যদি একবার যদি হাই ব্লাড প্রেশার হয়, এটাই আপনাকে লাইফ লং আপনাকে ওষুধ খেতে হবে। এবং হাই ব্লাড প্রেশারটা যদি লিঙ্ক উইথ ওবেসিটি, অ্যান্ড ইন দ্যাট কেস ইফ ইউ কন্ট্রোল ইউর হেলদি ওয়েট এবং ওবেসিটিকে যদি ইফ ইউ ক্যান ট্রিট, দেখা যায় যে একটা স্টেজে এসে আপনার অথবা হাই ব্লাড প্রেশারের জন্য কোনো ওষুধ লাগছে না। দিস ইজ আওয়ার এভিডেন্স, দিস ইজ আওয়ার এভিডেন্স। এবং দেখুন এই যে জিনিসটা বলছি, সো আপনার এটিকে যে আপনি বলেছেন যে এটিকে মডিফাই করলে আপনার ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট লাগছে না, আপনার হাই ইনসুলিন যে আপনার যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে ওয়েট কন্ট্রোল কমানোর কারণে সেটি আপনার হয়তো বা আপনার ডায়াবেটিসের ট্রিটমেন্ট রাখছে না। হোয়াট এ অ্যামেজিং রেজাল্ট! সেটি ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং অনেক অসুখ বিসুখকে দূরে রাখুন। এবং যেটি আপনি বললেন, অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে উচ্চ রক্তচাপের ওষুধ সারা জীবন খেতে হবে কিনা। আপনি কিন্তু বলে দিলেন ইতোমধ্যেই, দিস ইজ আওয়ার এভিডেন্স। সেটাই একটি সায়েন্টিফিক রিসার্চই আছে যে আসলে উচ্চ রক্তচাপের ওষুধও আমরা এড়াতে পারি যদি ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা এবারে একটু খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, যেটি খাবারের সাথেই স্থূলতাকে সবচেয়ে গভীরভাবে সংযুক্ত করা হয়। আরও অনেকগুলো ফ্যাক্টরের কথা আপনি বলেছেন, কিন্তু খাবারটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এটি নিয়ে আমাদের ভুল ধারণার কোনো অন্ত নাই। এটি নিয়ে কন্টিনিউয়াস ডিবেট। আপনি যদি কি ইউটিউবে দেখবেন, একজন এক এক রকম কথা বলছে। Many of these theories actually doesn't have any scientific research or scientific evidence. সেটি আমি এখন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাচ্ছি যে এখনকার সময়ে আমাদের খাবারের ব্যাপারে আদর্শ ধারণাটা আসলে কি? আপনি কিন্তু শুরুতেই একটু বলে দিয়েছেন আমাদের লো ফ্যাট এবং লো ক্যালোরি যে ডায়েট প্রেসক্রাইব করা, সাজেস্ট করা হয়েছে 1980s-এ, সেটি খুব একটা কাজ করছে বলে মনে হচ্ছে না। খুব একটা কাজ করছে না। তাহলে ভুলটা কোথায় ছিল, এবং সেটার তুলনায় এখন এসে আমরা নতুন কি ধারণা পেয়েছি খাবার সম্বন্ধে? That is also came from research. It is not somebody is giving some hypothesis, I want to experiment that. আপনি দেখুন, এভিডেন্স বলছে 80-তে লো ফ্যাট লো ক্যালোরি শুরু করেছে, 7% ছিল। তাহলে কি প্রবলেম হলো? আপনার লো ফ্যাট লো ক্যালোরি ডায়েট যখন শুরু হলো, তখন সব কিছু আপনি খাবার খাবেন বাটার, লো ফ্যাট বাটার, আপনার মিল্ক খাবেন লো ফ্যাট মিল্ক, আপনি চিজ খাবেন ইয়োগার্ট খাবেন, এভরিথিং লো ফ্যাট। তাহলে সমস্যা কেন হচ্ছে? তাহলে হাউ ইট ইজ কন্ট্রিবিউটিং ইজ দ্য লো ফ্যাট লো ক্যালোরি ডায়েট আপনার ওবেসিটি কন্ট্রিবিউট করছে। আমরা যে কোনো একজন হেলদি মানুষের আমাদের যে গাট যেটা বলে, যে খাদ্য নালী যেগুলো আছে, এগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের বডির ফুডের ডাইজেশনে অ্যাবজর্পশানে বিরাট রোল প্লে করে থাকে। এখন কেউ যদি লো ফ্যাট আপনার বাটার খাচ্ছে, তখন তার হবে কি, যে লো ফ্যাটের কারণে গাটের ভিতরে যে হেলদি অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, এগুলো মারা যাচ্ছে। আচ্ছা, এবং এগুলো কিন্তু হয়তো বা আপনার এই ব্যাকটেরিয়াগুলো যদি মারা না যেত,
তাহলে হয়তো বা আপনার ওয়েটকে ওবেসিটির প্রবলেমকে তারা ডিল করতে পারছে। অনেক মানুষই ভেরি ইগনোরেন্ট, ইভেন আই এম নট টেকিং অ্যাবাউট জেনারেল পিপল, ইট ইজ পিপল লাইক মেডিকেল ডক্টরস অর নার্সেস অর হেলথ কেয়ার প্রফেশনালস। আপনার গাটে যে সুস্থ যে ব্যাকটেরিয়াগুলো, একটা বিশাল গ্রুপ অফ ব্যাকটেরিয়া শুধুমাত্র লো ফ্যাট লো ক্যালো কারণে গাট ইজ লুজিং ইজ ডাইভার্সিটি। ইভেনচুয়ালি হচ্ছে কি, যেহেতু আপনার এই যে ভালো ভালো অনেক ব্যাকটেরিয়া যেগুলো আমাদের হেলদি ওয়েটে মেনটেন করার জন্য রোল প্লে করে থাকে, এগুলো মারা যাওয়ার কারণে আপনার এই অনেক প্রবলেম হচ্ছে। আপনি দেখবেন এমন কোনো যাদের বাসায় ধরেন আপনার এই ডায়াবেটিসের পেশেন্ট আছে, বা ডায়াবেটিসের পেশেন্ট না থাকলে অনেক মানুষকে আপনি দেখবেন যে সুইটনার আছে, তারা আপনার সুগার না খেয়ে আপনার আর্টিফিশিয়াল সুইটনার অথবা অন্য আর্টিফিশিয়াল এগুলো করছে। যে সুইটনারের কথা বলছি, আপনার সুইটনার যে হাউ ব্যাড ফর ইউর হেলথ। আপনার সুইটনার যে কাজটি করছে সেটি হচ্ছে যে গুড ব্যাকটেরিয়া, যে আমাদের গাটে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে, অ্যাগেন দে আর কিলিং গুড বিকজ অফ ম্যাল নিউট্রিশন ইন, বিকজ দে আর নট গেটিং দ্য রাইট থিংস। ইভেনচুয়ালি আমাদের গাটে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যাচ্ছে। সো এখন কারো আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনাদের কারো বাসায় যদি ফ্রিজে যদি সুইটনার থাকেন, আপনারা যদি খেয়ে থাকেন উইথ টি অর কফি, আই উড অ্যাডভাইস ওয়ান থিং, ডিসকার্ড ইট। আপনি বিনে ফেলে দেন আজকে, কারণ আপনার গাটকে যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডাইভার্স গুড ব্যাকটেরিয়া ইন ইউর গাট, ইউ নিড টু ডিসকার্ড সুইটনার। আচ্ছা, ডক্টর মঞ্জুর শওকত, বোঝাই যাচ্ছে যে খাবারের গুরুত্বটা ভীষণ বেশি আমাদের শরীরকে যদি সুস্থ রাখতে চাই এবং স্থূলত্বের যে অভিশাপ সেটা থেকে বেঁচে থাকতে চাই। কী ধরনের খাবার সকাল দুপুর রাত আমরা খেতে পারি? এবং অনেক সময় বলা হয় যে ছোট ছোট অ্যামাউন্টে নানান সময় খাবার খেলে বুঝি সেটা ভালো, 3 বারের চেয়ে আমরা আলাদা আলাদা করে ছোট ভাগ করে খেতে পারি। আসলে সঠিক ধারণাটা কি? প্রথম আসছি যে আমরা যদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করি, টিপিক্যাল ব্রেকফাস্টে থাকে কি, যারা এখন আমরা দেখতে পাচ্ছি আপনার অনেকে ব্রেকফাস্টের সাথে হেলদি রাখার জন্য এক গ্লাস অরেঞ্জ জুস বা ফ্রেশলি স্কুইজড অরেঞ্জ জুস, বিভিন্ন ধরনের অরেঞ্জ জুস, বিভিন্ন জুস খাচ্ছে, আবার কেউ আবার সিরিয়াল খাচ্ছে। আপনার অরেঞ্জ জুস, এক গ্লাস অরেঞ্জ জুস যদি কেউ খায়, সেটি হচ্ছে স্কুইজড জুস, there is not manufactured for concentrate. এক গ্লাস অরেঞ্জ জুস আপনার শরীরকে দিচ্ছে 6 স্পুন সুগার, এবং সারা দিনে আপনার শরীর সুস্থভাবে কাজ করার জন্য, যে কোনো অ্যাডাল্ট মানুষের জন্য আপনার 1 চামচ সুগার ইজ গুড এনাফ টু। এবং এটা আমি শুধু এক গ্লাস অরেঞ্জ জুসের কথা বলছি। আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইংলিশ ব্রেকফাস্ট, দ্যাটস ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্ট অফ ব্রেকফাস্টের। সো কেউ যদি অরেঞ্জ জুস হেলদি মনে করে খাচ্ছেন, বা অ্যাপল জুস, এগুলো কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর ওয়েট হেলদি, ইউ নিড টু কাট ডাউন। এবং আপনার হবে কি, যে খাবারগুলো খেলে আপনার খাবার ব্রেইন ওয়েটটা কিন্তু, বডি ওয়েটটা কিন্তু শুধু কিছু হরমোনের কথা বলেছি, আপনার ব্রেইন কিন্তু আমাদের বিগ রোল প্লে করে, ব্রেইনের সিগন্যাল পাঠাতে হবে। ফর এক্সাম্পল, কেউ যদি ডিম খেয়ে থাকে, এবং ডিম খাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা ব্রেইনে আপনার ফিডব্যাক পাঠাবে নট টু ইট মোর। আচ্ছা, আপনার আমাদের দেশে হয়তো অনেকে বিন খাচ্ছে না, বিন ইজ এ গুড ফর হেলথ। আপনার অনেক মানুষকে আপনি দেখছেন যে সিরিয়াল, কেউ যদি ছোট্ট এক বোল সিরিয়াল খাচ্ছে ব্রেকফাস্টে, one little bowl of cereals give you around 6 to 7 spoon sugar. যদি কেউ যদি অরেঞ্জ জুস এবং সিরিয়াল খাচ্ছে, 6 plus 6, 12 spoon sugar for the whole day, you need only 1 spoon of sugar. It is extra sugar. What is causing your body is giving actually at the end of the day putting pressure on pancreas, এবং এটা আলটিমেটলি ইভেন্চুয়ালি এটা কনভার্ট হয়ে সুগারের পরে কনভার্ট হয়ে এটা ফ্যাটে পরিণত হচ্ছে, এবং এটাই গ্র্যাজুয়ালি বিল্ড আপ হচ্ছে, ওবেসিটি হচ্ছে। দিস ইজ ওয়ান। আপনি আরেকটি কথা বলেছেন যে অনেকে ফ্রিকুয়েন্ট ফিডিং করছে, বা অনেকে আমি শুনি আপনি কম কম করে খাবেন, আপনি বেশি করে খাবেন। ইট ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট আর রং আইডিয়া। আপনি দেখুন আমাদের বডি যে ওয়েটকে রাখার জন্য খাবারগুলো, এটির জন্য একটা বিশাল বড় কাজ করে হচ্ছে প্যানক্রিয়াস, যে অর্গান থেকে আপনার এনজাইম সিক্রেট হচ্ছে টু ডাইজেস্ট অ্যান্ড অ্যাবজর্ব ফুডস আফটার উই ইট। এটি হচ্ছে আপনার যদি একটি হেলদি আপনার ইটিং উইন্ডো তৈরি করতে পারবেন,
যদি আপনি একবারে বেশি খেয়ে ফেললেন, আপনি লম্বা সময়ের জন্য আপনার প্যানক্রিয়াসকে বারবার কাজ করতে হচ্ছে না, তখন প্যানক্রিয়াসকে এক্সট্রা কাজ করতে হচ্ছে না, এক্সট্রা এনজাইম রিলিজ করতে হচ্ছে না। তার মানে হচ্ছে যে ফর এক্সাম্পল যে জাপানের রিসার্চ থেকে বেরিয়েছে যে মানুষ যখন রোজা রাখে তখন কিন্তু তার অবেসিটির প্রবলেমের জন্য উপকার হয়। আপনি যদি বারবার খেতে থাকেন আপনার হবে কি, আপনার ইনসুলিনকে আপনার শরীরে কিন্তু কন্টিনিউয়াস ইনসুলিন ফ্লো হচ্ছে, দ্যাটস ইউর বডি ইজ অ্যাকচুয়ালি নট গেটিং এনি টাইম। এবং আপনি দিস ইজ ওয়ান। আপনি বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখি যে আমি এই যে ঢাকায় আসলাম, আমি দেখলাম যে যেখানটাতেই গিয়েছি প্রত্যেকটি বাসায় রাত 10টার আগে খাওয়া হচ্ছে না এবং 11টার সময় বা 12টার সময় আপনার ঘুমাতে যাচ্ছে। কেউ যদি খাবার পরে অ্যাটলিস্ট 3 আওয়ার্সের মতো যদি আপনার ব্রেক না থাকে এবং ঘুমাতে যায়, এবং ইট এন্ডস আপ উইথ বিল্ডিং আপ সাম ফ্যাট, ইট ইজ জাস্ট অফ অ্যাটিটিউড। এবং আমাদের দেশে দিস ইজ কালচার হয়ে আছে হিস্টোরিক্যালি। এবং আমিও ঢাকা আসার পর সে একই কাজ আমি করছি, 10টা 11টার সময় খাচ্ছি। সো আপনার এবং খাবারটা ফর এক্সাম্পল আমাদের দেশে বিস্কিট প্রচুর পরিমাণে খাচ্ছে এবং এই বিস্কিটগুলোতে বিভিন্ন ধরনের ফ্যাটগুলো আছে। এগুলোকে যদি আপনার বিস্কিটটাকে 11টা বা 8 সময় আমরা বিস্কিট খাচ্ছি, এটাকে যদি হেলদি সুইচ করা যায়, আপনি নাটসে চলে যান, সল্টেড নাটস না, নাটসে যদি চলে যান, বাদাম জাতীয় খাবার, বাদাম জাতীয় আপনার গুড ফ্যাট বাড়াবে শরীরে, অ্যাট দ্য সেম টাইম আপনার খাবারের প্রতি যে বারবার খাবেন সেটিকেও কমিয়ে দিচ্ছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জু শওকত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে শেষ করতে যাচ্ছি অনুষ্ঠান, কিন্তু মনে হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আমাদের আরও চালিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে আপনাকে আবার সেই আলোচনায় যুক্ত করবো। ভবিষ্যতে আবার কখনো যদি আসা হয় চ্যানেল 24-এ, I could talk more details about. আমরা অনলাইনেও আপনাকে লন্ডন থেকে যুক্ত করব সেই প্রত্যাশা রাখছি। অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। দর্শক, শেষ করতে যাচ্ছি আজকের সুরক্ষায় প্রতিদিন। আমরা কথা বলছিলাম নীরব ঘাতক শারীরিক স্থূলত্ব এই প্রসঙ্গে। ডক্টর মঞ্জু শওকত শেষের দিকে যেই প্রসঙ্গটি এনেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিকভাবে খাবার সঠিক সময়ে গ্রহণ করা, এবং সর্বশেষ বৈজ্ঞানিক যেই তথ্যগুলো আছে, যেই জ্ঞান আমাদের কাছে পৌঁছেছে সেটি আমরা অনুসরণ করব। আমরা অনলাইন বা অন্য কোনো জায়গা থেকে বিভ্রান্তিমূলক তথ্য না নেই, সেটি তারও আহ্বান এবং আমাদেরও আহ্বান থাকলো আপনাদের সকলের প্রতি। আপনারা সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।